এগিয়ে চললাম পরের গন্তব্যের দিকে। এবারের গন্তব্য সোনমার্গ, দ্য মিডো অফ গোল্ড। এক অদ্ভুত অনন্য সুন্দর জায়গা। যত উপমাই দিই না কেন সব যেন কম পড়ে যাচ্ছে চারিদিকে সৌন্দর্য দিকে। একদিকে হলুদ ফুলে ভরা সর্ষে ক্ষেত, সামনে তুষার শৃঙ্গ, মেঘ যেন নেমে এসেছে ওয়েলকাম করবার জন্য। তারই মধ্যে কি সুন্দর এই ভ্যালির মাঝখান চিরে পাকদণ্ডী পথ বেয়ে এগিয়ে চললাম সোনমার্গের দিকে। এত সৌন্দর্য যা আমি ভাষায় প্রকাশ করে উঠতে পারছি না। যারা চোখে দেখবে একমাত্র মনে হয় শুধু তারাই অনুভব করবে এই পথের সৌন্দর্য। বিগত 2 দিন ধরে শ্রীনগরে এত বৃষ্টি হয়েছে, পথেই শুনছিলাম সোনমার্গে প্রচণ্ড বরফ পড়েছে। সমতলের মাটিতে থাকা এই মানুষটার তখন মনের আনাচ কানাচ জুড়ে এক অজানা আলোড়ন শুরু হয়ে গেছে। বরফপাত আমি দেখেছি যখন আমি কেদারনাথ বেড়াতে গেছিলাম, তবু আজ যেন দেখার লোভ ছাড়তে পারছি না। কিন্তু কিছুটা এগিয়ে শুনলাম যে গতকাল এখানে অ্যাভালান্স এসেছিল, আর সেটা একটি গাড়ির উপরে পড়ে, যে কারণে সেই রাস্তা বন্ধ। ফলে এই জজিলা পাস যাওয়ার যে নতুন টানেল নির্মাণ হচ্ছে সোনমার্গ থেকে, সেই অর্ধনির্মিত টানেলের মধ্য দিয়ে এখন বর্তমানে আমাদের আজকে পুরো দিনটা নষ্ট হয়ে গেছে। আজকে সোনমার্গেই আমাদের কেটে গেল। আমার দেখো, আমার তো আর ড্রোন নেই, এই হলো আমার ড্রোন শ্যুট। আমি দেখো আমার ড্রোন শ্যুট করছি। দেখো নিচে দেখতে পাচ্ছ গাড়ির সার একদম ডট 11:30 থেকে 1:30। এই দেখো সার দিয়ে গাড়ি একদম দাঁড়িয়ে আস্তে আস্তে করে উঠছে। যেহেতু নির্মাণ কার্য চলছে সেহেতু মিলিটারি, জম্মু কাশ্মীর পুলিশ সবাই সেইখানে দাঁড়িয়েছিল আস্তে আস্তে করে সেই নবনির্মিত বা বলতে পারো অর্ধনির্মিত টানেলের মধ্যে দিয়ে গন্তব্য যাতে সুস্থিরে হয়, মানুষের যাতে কোনো বিপদ না হয় সেটার ব্যবস্থা করতে। যেহেতু দ্রুতগামী হচ্ছেন এই ব্যবস্থাপনা, সেই কারণে একদম নিচ অবধি দেখো গাড়ির লাইন আছে। ঢুকে পড়লাম এক অর্ধনির্মিত টানেলে। এই টানেল সোজা একদম জজিলা পাস অবধি পৌঁছে যাবে। এইখানে ঢোকার সময় তখনও কাজ চলছে। ভেতরের মধ্যে কিন্তু ভয় ছিল, সত্যি বলছি। খালি মনে হচ্ছিল যদি কোনো বিপদে পড়ি। এই দেখো বেরোনোর রাস্তা বা SOS যে পরিষেবাগুলো, সেগুলো কোনোটাই তৈরি হয়নি। কিছুটা যাবার পর গাড়িগুলো বাঁ দিকে ঘুরতে থাকলো। সোজা যে রাস্তাটা, এটা ডবল লেনের ছিল, এই সোজা গেলে একদম জজিলা পাস পৌঁছে যাওয়া যাবে। যেহেতু এখানে ভীষণ ল্যান্ডস্লাইড হয়, সেহেতু এই ব্যবস্থাপনা সরকারকে নিতে হয়েছে। আগে এই টানেলের এখানে সব জায়গায় আলোও ছিল না, আর একটা অদ্ভুত গন্ধ ছিল ভিতরটায়। যেহেতু সেই গ্যাসটাকে বাইরে বার করার যে ব্যবস্থাপনা, সেগুলো সম্পূর্ণরূপে কাজটা এখনও তৈরি হয়ে ওঠেনি। ফলে একটা অজানা ভয়, যেন মনে হচ্ছে কোন অজানা সুড়ঙ্গের মধ্যে অন্ধকারে আমার গাড়ি যেন এগিয়ে চলছে। 4 জনের বুক তখন দুরু দুরু। মনে মনে মাকে স্মরণ করছিলাম। ক্ষীরভবানী মা দর্শন করে আশীর্বাদ নিয়ে বেরিয়েছি, ফলে ভয় যে লাগছে তা নয়। তবুও এই এক সোজা রাস্তা, এইটা এরপর পৌঁছে যাবে একদম সোনমার্গে। ফলে আগে ওইদিকে একদম পুরো নির্মাণ সম্পন্ন নয়, ফলে আবার পুরনো যে রাস্তাটা সেখানে এসে পড়লাম। 2টো টানেল তৈরি হয়েছে পাশাপাশি। এখন যেটা দিয়ে যাচ্ছি সেটা সিঙ্গেল লেন, আর একটা যেটা তৈরি হয়েছে সেটা ডাবল লেন। এইভাবে আলো আঁধারির মধ্য দিয়ে যেতে যেতে মনের ভিতরে উচাটন হচ্ছিল, কতক্ষণে পৌঁছাবো, যেখান থেকে বেরোনোর রাস্তাটা দেখতে পাবো। এ যেন মনে হচ্ছে এক আদি অনন্ত সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছি, না জানি কোনো পাতাল লোকের মধ্যে। কাশ্মীর ভ্রমণ এমন অনেক কিছু আমাকে দিয়ে গেল, থাকলো আমার লেন্সবন্দি হয়ে। ততক্ষণে আলোর আভাস দেখে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিন্তু যখন বেরোলাম, সামনে দেখে পুরো স্পিচলেস হয়ে গেছি। যেন কোনো এক অন্ধকারের মধ্য থেকে
এক সুন্দর জায়গায় চলে এলাম। চারিদিক শুধু দুধ সাদা, খালি বরফ আর বরফ। গাড়ি যেদিকে যাচ্ছে ঠিক পিছন দিকে অ্যাভালান্স এসেছিল আর কি, গাড়িটা চাপা পড়েছিল, বলে ওই রুট দিয়েই যেতে হয়, কিন্তু আমরা ওই রুট দিয়ে যাচ্ছি না। আমরা যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি সেটা এইভাবেই বেরোনোর রাস্তা করা হয়েছিল, এবং এই রাস্তা ধরে গিয়ে একটা জায়গায় বাঁ দিকে টার্ন নিলে দ্রাস, কার্গিল এই দিকটাই চলে যাওয়া যায়। আমাদের তো ভীষণ ইচ্ছা ছিল কার্গিল যাওয়ার, মেনলি আমার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু এখানে অ্যাভালান্স এসেছে বা প্রচণ্ড বরফপাত হয়েছে, সেহেতু আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। সোনমার্গ সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৩০ মিটার উচ্চতায় গান্দেরবাল জেলায় অবস্থিত। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব ৮২ কিলোমিটার। ট্যাক্সি ইউনিয়ন থেকে ট্যাক্সি নিয়েও যেতে পারো, নিজেরা সেলফ ড্রাইভ করেও যেতে পারো, অথবা নিজেরা কোনো ট্যুর এজেন্সির মাধ্যমেও এখানে পৌঁছে যেতে পারো। সোনমার্গ প্রাকৃতিক আশ্চর্যের প্রাচুর্যের সাথে আশীর্বাদিত, যা প্রতিটা দর্শনার্থীকে বিস্মিত করে। সিন্ধু নদী সুন্দরভাবে উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলেছে, আশেপাশে তুষারাবৃত চূড়াগুলিকে প্রতিফলিত করে। থাজিওয়াসের বিখ্যাত হিমবাহের পাশাপাশি ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য সেরা 0 পয়েন্ট। আমাদের গাড়ি এইখানেই দাঁড়িয়েছিল। এরপর এখানে তোমাকে বরফের মধ্যে তুমি যতক্ষণ সময় কাটাবে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। পায়ে গামবুট, হাতে গ্লাভস। যাই হোক, গামবুট তো পেয়েছি, গামবুটের পুরো তলা ফাটা ছিল। এই প্রচণ্ড ঠান্ডায় যখন জল আর বরফকুচি পায়ের মধ্যে যাচ্ছিল, মুখ দিয়ে যে কী বীভৎস শব্দ বেরোচ্ছিল, না হয় সেগুলো মিউট করে দিলাম, কারণ আনন্দটাকেই শেয়ার করার আছে। প্রচুর আনন্দ করেছি। এত বরফ এক জীবনে আমি দেখিনি বাপু। বরফে বরফে চারিদিক পুরো একদম ভর্তি যেন। আমার 2 কন্যে আর আমার পতিদেবের আনন্দ দেখার মতো ছিল। তাদের খেলা যদি দেখেছ, আর আমার অবস্থা কত করুণ ছিল, তোমাদেরকে সবটা দেখাবো। তবে তার আগে চারদিকটা দেখো, পাহাড়ে একদম মেঘ যেন ঢেকে পড়েছে। গুড়ি গুড়ি বরফপাত শুরু হয়ে গেছিল। আর গাড়ির ভিতরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, গাড়ির ভিতরে ব্লোয়ার চালানো ছিল। নেমেই ব্যাস অবস্থা টাইট। গাড়ির গরম থেকে নেমেই বাইরের মাইনাস টেম্পারেচারে মনে হলো একটা প্রচণ্ড ঠান্ডা কিছু যেন মুখে বসিয়ে দিল এক কামড়। তো পুরো জানো ভাবছি নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল। তো একটা রেস্তোরাঁ আছে, ওখানে এসেছি, আমরা একটু কফি নেবো আর আলুর পরোটা বলেছি, আর একটা আলুর চাট বলেছি। এই যে এখানে আছে, এখানে সোনমার্গে এসে তোমরা এটাতে থাকতে পারো। এখানে হচ্ছে যারা আছে তাদের জন্য বুফে সিস্টেম আছে, মানে যারা থাকবে। পুরো ভিজে গেছি, ছোট ঝিরঝিরে বরফ এখনো পড়ে যাচ্ছে। দেখো আমার দুটো সেনার অবস্থা দেখো, সেনাদের নাক দিয়ে জল ঝরছে। কফি, আলুর পরোটা আর চাট খেয়ে শরীরটাকে একটু গরম করে ঝাঁপিয়ে পড়লাম। কিছুটা মুহূর্ত আনন্দ করতে হবে তো। অবস্থা দেখবে দাদা, তোমাদের দেখাই, কারণ এটা দেখাতেই হবে। এটা আনকাট কাশ্মীর চিনির হাল দেখাচ্ছি তোমাদের। ধর ওপরে ধরিস। গেছিলাম মার মন্দির দর্শন করতে, স্নান করে শাড়ির কাছে কমফোর্ট, উপরে কোনো টুপি নেই, আতর মাঝে চিনি, পুরো কাশ্মীরে। ওই যে গানটা ছিল রোজা, হাসি বাদিয়া খুলা আসমা আ গায়ে হাম কাহা হ্যায় মেরে জানে যা। মাইন্ড ব্লোয়িং। স্নোফল হচ্ছে, এই দেখ এখন যেন স্নোফলস হচ্ছে, কি সুন্দর গুড়ি 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 গুড়ি। এখন পুরো গুড়ি 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 বরফ পড়ছে, পুরো বরফ। দারুণ অনুভূতি। দেখো মাথার মধ্যে দানা দানা পড়ে আছে। এরপর শুরু হয়ে গেল বরফের এই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে দেওয়া। কর্তামশাই তো ভীষণ আনন্দের সঙ্গে এগিয়ে চলতে লাগলো।
আমার একটু ভয় করছিল, একে শাড়ি তাই গাম্বুর, তার মধ্যে পাওয়া যাচ্ছে ডুবে। আর বলো না বাপু, কি বিরল থেকে বিরলতম অভিজ্ঞতা হয়ে গেল। তার মধ্যে গাম্বুর তো ফুটো, যত বরফ সব যেন মনে হচ্ছে পায়ের তলায় ঢুকে যাচ্ছে। আর দুই কন্যে তখন অপরিসীম আনন্দে একদম মাতোয়ারা, বরফ নিচ্ছে, এটা করছে, বাবাকে ছুটছে। ওদের আনন্দটা আমি লেন্সবন্দি করেছি। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করাই চিনির পক্ষে সম্ভব নয়। আমি শুধু দু চোখ মেলে এই সৌন্দর্যকে উপভোগ করছিলাম। কে জানে জীবনে কখন আর এই স্থানে আসবো কি না। কিন্তু যতটুকু দেখছি ততটুকু অপার বিস্ময়ে একদম যেন আপ্লুত হয়ে গেছি। কত সুন্দর জায়গা, না আসলে বোঝা যাবে না। আমার ভীষণ ভালো লেগেছে। পুরো কাশ্মীর ট্রিপে পেহেলগাম, সোনমার্গ আর একটা জায়গা আছে, সেটা যেদিন দেখাবো সেদিন তোমাদেরকে বলবো। আমার ভীষণ ভালো লাগলো এই 3টে জায়গা। মনে মনে অভিলাষ রাখছিলাম আর একবার আসবো। আর ইচ্ছা আছে সোনমার্গের এখানে একটা রাত বা একটা দিন স্টে করার। আমার যেহেতু দ্রাস, কার্গিল দেখা হয়নি, লে লাদাখ দেখতে চাই, তাই জন্য আর একবার এই ট্রিপটা আমি করব। এখানে আসব, মুহূর্তটাকে আরও সুন্দরভাবে এনজয় করব। তবে এরপর যখন আসব তখন আসবো আমি জুন জুলাই মাসে, যাতে আমি এত বৃষ্টি না পাই, তাহলে আমার সব ইচ্ছাগুলো পূর্ণ হবে। তখন এদের মধ্যে এক চূড়ান্ত যুদ্ধ লেগে গেছে। সামনে যে হোটেলটা দেখছো না, তার যে একদম সাইডের জানলাটা, সেখানে একজন কাপল বসে আর কি চা কফি খাচ্ছিল। এদের 3 জনের হাল দেখে ওখান থেকেই হাত নাড়া শুরু করেছে। অনেকক্ষণ সময় এখানে কাটালাম। না, আমি কোনো গ্লেসিয়ার দেখতে যাইনি, সিন্ধু নদী দেখতে যাইনি। আমি একটা জায়গায় দাঁড়িয়েই, চারদিক তো পুরো সাদা, আলাদা করে আর দেখার অবকাশ ছিল কি। তো এই সমস্তটুকু দেখতে দেখতে গাড়িটা চলে এলো, আর আমরা গাড়ির মধ্যে উঠে পড়লাম। কারণ আমাদেরকে যে এবার ফিরতে হবে, এতটা পথ, যেহেতু এই টানেলটার মধ্যে দিয়েই যেতে হবে, তা বন্ধ হয়ে যাবে, আমরা হয়তো পথিমধ্যে আটকে যাব, যেতে আসতে অনেক সময় লেগে যাবে। আমরা যখন ফিরছিলাম তখনও প্রচুর গাড়ি আসছিল, মানুষজন আসছিল, তারা আনন্দে একদম মেতে উঠেছে। আমি গাড়িতে যেতে যেতে সেই মুহূর্তটাও লেন্সবন্দি করছিলাম। এই জায়গাটার প্রেমে পড়ে গেছি, কিন্তু যেই একে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। যে জায়গার প্রেমে পড়ে যাবে সে জায়গায় আর একবার আসতে হবেই হবে। এত দুধসাদা দৃশ্য এত কাছ থেকে আগে তো দেখিনি। যে দাদার গাড়ি করে যাচ্ছিলাম, দাদা বলছিল এত তাড়াতাড়ি তোমাদের দেখা হয়ে গেল, আরও কোথাও দাঁড়াবো নাকি, তোমরা আরও কিছুক্ষণ দেখবে নাকি। কিন্তু আমাদের 4 জনের মুখ চোখ দেখে দাদা বুঝে গেছিল এত ঠান্ডা আমরা নিতে পারিনি। মুখ চোখ লাল হয়ে কাঁপতে শুরু হয়ে গেছিলাম। গাড়ির মধ্যে ব্লোয়ার চলছিল, তবুও যেন আমাদের কাঁপুনি বন্ধ হচ্ছিল না। প্রচণ্ড ঠান্ডা। ওই যে ওই সিনেমার জন্য এই যে এইটা, ওই যে দেখতে পাচ্ছ এখানে এই যে তারের মতো লাগানো আছে, বজরঙ্গি ভাইজানের যে সীমারেখাটা হয়েছিল, এই যে যেখানে দেখাচ্ছিল যেন এদিকে, হ্যাঁ, যেন ওদিকে হচ্ছে পাকিস্তান, এদিকে ইন্ডিয়া, আর এইদিকে এসে গেটের কাছে সব লোক দাঁড়িয়েছিল। এই জায়গাটা হচ্ছে ওই স্পট। যাই হোক, আমাদের তো একটা ভয়ও কাজ করছিল তার সাথে। ওই টানেলটার মধ্যে দিয়ে যেতে হবে, যদি সন্ধে নেমে যায় অন্ধকারে যাব কেমন করে, যদি ফেঁসে যাই। এই যে টানেলটা দূর থেকে দেখছো, এই রাস্তাটা দিয়ে দাদা ঘুরে, যাতে আমাদের একটু আগে হয়, কারণ রাস্তা বন্ধ ছিল, তাই জন্য অনেকটা ঘুরে দাদা তাড়াতাড়ি যত হয় আমাদেরকে টানেলের কাছাকাছি অবধি নিয়ে যাবার জন্য গাড়িটাকে এগিয়ে নিয়ে গেল। উল্টো পারে যে রাস্তাটা দেখছো ওইটা ধরেই একটু এগিয়ে গিয়ে, ব্রিজ থেকে আর একটু এগিয়ে গিয়ে
অ্যাম্বুলেন্স এসেছিল, গাড়িটা চাপা পড়ে গেছিলো, কি যে তার অবস্থা সেই ছবি ওই দাদার ফোনে ছিল। গতকাল সোনমার্গেও দাদা গাড়ি নিয়ে এসেছিল, আমাদেরকে বলছিল যে আমি পুরো এখানে 12 ঘন্টা আমার সমস্ত ট্যুরিস্টদের নিয়ে আমি আটকে ছিলাম, তারপর একটু একটু করে গাড়ি ছেড়েছে, আজ আবার আমরা এসেছি। বলে দাদার হালও এত খারাপ যে কি বলি আর, তার উপরে উনি রোজা রেখেছেন, কিছু করার নেই। আমাদের আনন্দের কথা ভেবে উনি এত কষ্টের মধ্যেও এত যত্ন করে আমাদের সমস্ত রকম ভয় ডরকে কাটিয়ে উনি আমাদেরকে খুব সুন্দর সোনমার্গ ঘুরিয়ে দিলেন। টানেলে ঢোকার মুখেও দেখো আবার লাইন লেগে গেছে, আস্তে আস্তে করে গাড়ি বেরোচ্ছে, কারণ পুরো কাজটা তো ইনকমপ্লিট। তো সে কারণে ধৈর্য ধরে দাঁড়িয়ে আস্তে আস্তে করে আবার টানেলের মুখে ঢুকে পড়লাম। দাদা আমাদেরকে বলছিলেন কোনো ভয় নেই, আমি তো আছি, মোটামুটি জানা পরিচিতি আছে, তোমরা আটকাবে না, তোমরা ভয় খেও না। যাই হোক, নানা রকম গল্প উনি শোনাচ্ছিলেন যাতে আমাদের ভয়টা কেটে যায়। এইভাবেই আস্তে আস্তে সোনমার্গটাকে ঘুরে নিলাম। সোনমার্গের এই জার্নিটাতে আনন্দ ছিল, বিস্ময় ছিল, এক অনাবিল আনন্দ স্রোতে আমরা মুহূর্তের জন্য ভেসে গেছিলাম। সাথে অ্যাডভেঞ্চারও কিছু কম ছিল না, কিন্তু সবটুকু মিলিয়ে অনেক কিছু নিয়ে বলতে পারো আমাদের বাড়ি ফেরা। এই জিনিস আমার স্মৃতিপটে থেকে যাবে, আবার একবার আসতে হবে বই কি তাই।